চলতরিৎ করার সময় কিছু কোশ্চেন অ্যান্সার না আমাদের বাদ চলে গেছিলো, ঠিক আছে। সেই কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো বাদ, যেমন নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ রোধের যে ব্যাপার, এইরকম কিছু কোশ্চেন কিন্তু বাদ চলে গেছিলো। সেই কিছু কোশ্চেন যেগুলো বাদ চলে গেছে সেগুলোই আমরা আজকে করার চেষ্টা করব, ঠিক আছে। তো বেশি কথা না বলে বা বেশি আমাদের সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাই। হ্যাঁ, কোশ্চেন তো সবার প্রথম কোশ্চেনটা দেখ কী বলেছে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করে। এক একটা ইলেকট্রনের আধান বলে দিয়েছে। তো তড়িৎ প্রবাহ দিয়েছে এবং সেখান থেকে চার্জের সংখ্যাটা জানতে চেয়েছে। তো তড়িৎ প্রবাহ আর চার্জের মধ্যে আমরা জানি যে 1 সেকেন্ডে প্রবাহিত যে আধান সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই ইকুয়ালস টু কী হয়, আই ইকুয়ালস টু আমার হয় কিউ বাই টি, এটা হয় আয়ের ভ্যালু। এখন দেখ আয়ের যে ভ্যালুটা বলেছে, 16 অ্যাম্পিয়ার, ঠিক আছে, প্রতি সেকেন্ডে বলেছে। তাহলে কিউই থাকলো কত আধান, আর টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা হচ্ছে 1, প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান, প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো, এইটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এইটা আমার একের দাগের কোশ্চেনের যে কথাটা আমি বলতে চাইছি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে আইটা 16, আই ইকুয়ালস টু কিউ বাই টি কীভাবে হলো নিশ্চয়ই বুঝতেই পারছিস যে প্রতি সেকেন্ডে যে প্রবাহিত আধান সেটাই আমার আই হয়। তো এখানে একটা পরিবাহী আমরা নিই, আইকে ডিফাইন করার সময় এরকম একটা পরিবাহী করে, তাহলে এনটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এন ইন্টু ই, সেটাই কিউর সাথে সমান কতগুলো ইলেকট্রন যাবে বের করতে বলেছে। তাহলে কিউর জায়গায় বসা এন ইন্টু ই বাই 1 মানে হচ্ছে 16। তাহলে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হচ্ছে 16 বাই এক একটা ইলেকট্রনের চার্জ। তাহলে 16 বাই ইলেকট্রনের চার্জ বলেছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এটা কাটলে 10 হবে, তাহলে 10 টু দি পাওয়ার 20t। তাহলে 10 টু দি পাওয়ার 20t ইলেকট্রন আমার ওই এর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে দিয়ে 10 টু দি পাওয়ার 20t ইলেকট্রন যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের কথা আমাকে বলেছে। নেক্সট সেকেন্ড কোশ্চেন কি বলেছে আমার দেখ। সেকেন্ড কোশ্চেন বলেছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তে 2 ভোল্ট বিভব পার্থক্য বজায় রেখে 50 সেকেন্ড সময় ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কৃতকার্যের পরিমাণ কত। তো আমার যেটা ফার্স্ট বক্তব্য সেটা হচ্ছে চার্জ কত প্রবাহিত হলো ওই পরিবাহীর মধ্যে দিয়ে। তাহলে পরিবাহীর মধ্যে প্রবাহিত আধান কিউ হলে আই ইকুয়ালস টু প্রবাহমাত্রা আই ইকুয়ালস টু কিউ বাই টি। পরিবাহিতের মধ্যে টি সময়ে প্রবাহিত আধান কিউ হলে আই ইকুয়ালস টু হয়ে যাবে কিউ বাই টি। বেশ, তাহলে 50 সেকেন্ড সময় ধরে আমার কত প্রবাহমাত্রা গেছে, 0.02 প্রবাহমাত্রা গেছে। তাহলে 0.02 ইকুয়ালস টু হচ্ছে আমার কিউ বাই টি। প্রবাহমাত্রা আইটা বলেছে 0.02, টিটা বলেছে 50 সেকেন্ড বসিয়ে দিয়েছি। তাহলে কিউ এর ভ্যালু কত হবে, এইটা কিউ এর ভ্যালু কত হবে 0.02 মাল্টিপ্লাই 50, 50 2 100, তার মানে হচ্ছে 1 কুলম। তাহলে 1 কুলম আধান আমার গেছে, ঠিক আছে। এখন কৃতকার্যের যেটা ফর্মুলা সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডেল্টা ভি। ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে একক আধান ভি এর ডেফিনেশন আমরা কি লিখি, ভি এর ডেফিনেশন কি লিখি, একক আধানকে নিয়ে যেতে যে কৃতকার্য, তাহলে ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তাহলে কিউ আধানকে নিয়ে যদি ডাব্লিউ কাজ করতে হয়, তাহলে একক আধানকে নিয়ে যেতে ডাব্লিউ বাই কিউ কাজ করতে হবে, সেটাই হচ্ছে তার বিভব প্রভেদের মান। তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু ভি বাই কিউ, ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, এখানে কিউ এর ভ্যালু কত বেরিয়েছে আমার 1। আচ্ছা, ভি এর ভ্যালুটা কত বলছে 2 ভোল্ট, তাহলে ডাব্লিউ ভ্যালুটা কত সেটা আমার বেরোবে। তাহলে ভি এর জায়গায় 2 লিখে দিলাম, ডাব্লিউ লিখে দিলাম। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমার কি লিখবো, ডাব্লিউ ইকুয়ালস টু 2 ইন্টু 1 এত জুল, তার মানে হচ্ছে 2 জুল। এটা হচ্ছে অ্যান্সার হয়েছে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলেছে 3 বলছে যে একটি ধাতব তারের রোধ আর তারটিকে টেনে এর দৈর্ঘ্য n গুণ করা হলো, তারটির নতুন রোধ কত হবে, ধরে নাও আয়তন অপরিবর্তিত থাকে। তাহলে একটা তার ছিল, এই হচ্ছে একটা তার, এর রোধ কত ছিল, এর রোধ হচ্ছে আর, ঠিক আছে। এইবার কি করেছে, তারটাকে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করে দিয়েছে। মানে এর লেন্থ যদি এল থাকে, এটাকে টেনে যখনই আমি এটাকে টানবো, যখনই আমি তারটাকে ধরে টানবো, তখন লেন্থটা কী হবে, লেন্থটা বাড়বে। লেন্থটা যখনই বাড়বে, এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা ছোটো হয়ে যাবে। তারটাকে ধরে টানলে তারটা কিছু টানা এরকম দেখতে হবে, এরকম ধরনের কিছু একটা দেখতে হয়ে যাবে। এর দৈর্ঘ্য এখন কত হয়ে গেছে 12। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ থাকে, এর প্রস্থের ক্ষেত্রফল কিন্তু এখন আর এ থাকবে না, কিছু একটা এ ড্যাশ বা কিছু একটা হবে, ঠিক আছে। কি বলেছে, তারটির দৈর্ঘ্য n গুণ করা হলো, এখানে 12 বলেনি, দ্বিগুণ বলেনি, n গুণ। তাহলে এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে nl। তাহলে এখন এর প্রস্থের ক্ষেত্রফল কত হয়ে গেছে, প্রস্থের ক্ষেত্রফলটাও না, এখন এ ড্যাশ হয়ে গেছে। তাহলে রোধের অনুপাত কি হবে না হবে সেটা বের করতে বলেছে। তারটির নতুন রোধ কত হবে সেটা বের করতে বলেছে।
তারটি নতুন রোধ কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম তারের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথম তারটা আর এইটা হচ্ছে সেকেন্ড তারটা। এটা হচ্ছে প্রথম তারের যেটা মানে প্রাথমিক অবস্থায় কী ছিল না ছিল, এটা হচ্ছে তারটাকে টেনে টুনে অন্তিম অবস্থায় কী করা হলো তারটাকে নিয়ে। আচ্ছা, আমরা জানি রোধের ফর্মুলা আর ইকুয়ালস টু কী হয়, আর ইকুয়ালস টু রো এল বাই এ। দেখ এই ফর্ম আর ইকুয়ালস টু রো এল বাই এই ফর্মুলা থেকে অঙ্ক আসার চান্স এবারে বেশি, কারণ আগের বার কী হয়েছিল, আগের বার শ্রেণী আর সমতল সমবায় নিয়ে অঙ্ক কিন্তু দিয়েছিল। সুতরাং এইবারে আমার এই আর ইকুয়ালস টু রো এল বাই এই ফর্মুলা থেকে অঙ্ক আসার চান্সটাই বেশি। ওকে, তো আর ইকুয়ালস টু রো এল বাই এ হলো, তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল এল আর তারটার প্রস্তুতের ব্যাসার্ধ ছিল এ, তাহলে আর ইকুয়ালস টু হয়ে গেল রো এল বাই এ। পরে কি হয়েছে না, পরের দৈর্ঘ্যটা পরে আর ড্যাশ হয়ে গেল, এখন রোধটা আর ড্যাশ ইকুয়ালস টু কী ভ্যালু হয়েছে, আর ড্যাশ ইকুয়ালস টু হয়ে গেছে রো যেমন ছিল তারের উপাদান পাল্টাচ্ছে না, এবং রোটা শুধুমাত্র উপাদানের উপরই নির্ভর করে। এই কোশ্চেন কিন্তু আসে যে উপাদানের রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, শুধুমাত্র উপাদানের উপর নির্ভর কিন্তু করে। বেশ, তাহলে রো এল ড্যাশ আর হচ্ছে আমার এ ড্যাশ হয়েছে। তাহলে এইটা আমি চেঞ্জ করেছি, এল ড্যাশ আর এ ড্যাশটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখ আমাকে বলেই দিয়েছে যে দৈর্ঘ্য যেটা করেছি সেটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্যের এন গুণ, তাহলে এল ড্যাশ হয়ে গেল আমার কাছে এন এল। আচ্ছা, প্রাথমিক দৈর্ঘ্য হয়ে গেল। আচ্ছা, পরীক্ষা লেখার সময় একবার লিখে দিবি অঙ্কগুলো কিন্তু, হ্যাঁ লেখার সময় লিখে দিবি তারটির দৈর্ঘ্য এল এবং প্রস্থের ক্ষেত্রফল এ হলে তারের রোধ আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এই কথাগুলো কিন্তু লিখবি, ঠিক আছে। তাহলে এল ড্যাশ ইকুয়ালস টু এন এল হলো, ঠিক আছে। আমি করানোর জন্য তাড়াতাড়ি করাচ্ছি। এল ড্যাশ ইকুয়ালস টু এন এল, তাহলে যেহেতু আয়তন অপরিবর্তিত আছে, কি অপরিবর্তিত আছে, আয়তন অপরিবর্তিত, আয়তনটা চেঞ্জ হবে না, আয়তনটা চেঞ্জ হবে না, তাহলে আয়তন অপরিবর্তিত। তাহলে প্রথমে কত আয়তন ছিল, আয়তন মানে প্রস্তুতের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে প্রথম আয়তন ছিল এ ইন্টু এল, পরে আয়তন কত হলো এ ড্যাশ ইন্টু এন এল, এ ড্যাশ ইন্টু এন, এ ড্যাশ ইন্টু এল ড্যাশ অ্যাকচুয়ালি, তাহলে এ ড্যাশ ইন্টু এল ড্যাশ মানে হচ্ছে এল ড্যাশটাই হচ্ছে এন এল করেছে, তাহলে এ ড্যাশ হচ্ছে এন এল। তাহলে এ ড্যাশের যে ভ্যালুটা আমার হচ্ছে, এ ড্যাশ ইকুয়ালস টু আমার যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইদিকে এল এল কেটে যাচ্ছে, তাহলে এ ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার কাছে এ বাই এন, তাহলে এ ড্যাশের ভ্যালু হয়ে গেল এ বাই এন। তাহলে আমার কাছে যেটা বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এটা তো আর যেমন ছিল আর ড্যাশের যে ভ্যালুটা, আর ড্যাশের ভ্যালু দাঁড়ালো আর রো এল ড্যাশের জায়গায় লেখ এন এল আর এ ড্যাশের জায়গায় লেখ তুই এ বাই এন, এ বাই এন। তাহলে কী হবে, রো এনটা উপরে চলে যাবে এল বাই এ ইন্টু এদিকে উপরে থাকবে এন স্কোয়ার, ঠিক আছে। এই এনটা কী হবে, এই এনটা উপরে চলে যাবে, এন স্কোয়ার হয়ে যাবে, রো যেরকম ছিল এল যেরকম ছিল এ যেরকম ছিল থাকবে, তাহলে রো এল বাই এ। এই রো এল বাই এ এই ভ্যালুটাই না প্রাথমিক যে রোধ ছিল সেটার সাথে সমান, তাহলে প্রাথমিক রোধ তো সেটাই হয়, তাহলে আর ইন্টু এন স্কোয়ার। তাহলে অন্তিম যে রোধটা হলো মানে এই তারের যে রোধটা দাঁড়ালো সেটা আমি ধরেছিলাম আর ড্যাশ হয়ে গেল প্রাথমিক রোধের এন স্কোয়ার গুণ, তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি সেই অঙ্কটা হয়েছে। বেশ, এবার নেক্সটে চলে যাই। বলেছে যে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, ব্যাসার্ধের অনুপাত 1:2 আর রোধাঙ্কের অনুপাত 3:4, তাই না। স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, দুটো তার নিয়েছে। তাহলে দুটো তারের ধরেন আমরা জানি তারের রোধ আর সমান কী হয়, রো এল বাই এ, ঠিক আছে। ডাইরেক্ট কোথাও এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ ইকুয়ালস টু আবার পাই আর স্কোয়ার। কখনো কখনো ব্যাসার্ধের দিয়ে বলবো অঙ্ক, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, ব্যাসার্ধ চেঞ্জ করা হলো, এটাই বলবো অনেক সময়। সুতরাং কনফিউজড হবি না, ব্যাসার্ধ দিলে এটাকে জাস্ট পাই আর স্কোয়ার দিয়ে লিখে দিবি, ঠিক আছে। তো অঙ্কটা কি বলেছে, দুটো তার আছে, এখানে দুটো তার আছে, একটা তার আর এইখানে আর একটা তার আছে, ঠিক আছে, দুটো তার আছে। তাহলে এটা L1 প্রায় আমি সমান সমান নিয়ে নিয়েছি, এটা হচ্ছে L2, এর ধরনের রো 1, এর হচ্ছে রো 2, এর প্রস্তুতির ক্ষেত্রফল A1, এর হচ্ছে A2, এই তো বক্তব্য। তাহলে এর ক্ষেত্রে রোধের ভ্যালুটা কত হবে, রোধের ভ্যালু R1 সমান হচ্ছে রো এল বাই রো 1 L1 A1, ওকে। এবার এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এখানে এর জায়গায় এ না লিখে লেখ পাই R1 এর স্কোয়ার, আর এর ক্ষেত্রে লেখ R2 সমান কী হবে, রো 2 L2 বাই A2 মানেই হচ্ছে পাই R2 তার স্কোয়ার, এই তো গল্প। এবার যেটা বলতে চেয়েছে যে এদের রোধের অনুপাত কত, দৈর্ঘ্যের অনুপাত বলেছে 2:1, দৈর্ঘ্যের অনুপাত 2:1 মানে যেটা বলে দিয়েছে 2:1, L1:L2 মানে হচ্ছে 2:1। আচ্ছা, পরীক্ষার সময় কিন্তু বারবার বলছে লিখবি যে কোনো পরিবাহী রোধ আর আমরা জানি যে আর কোনো পরিবাহী দৈর্ঘ্য এল, প্রস্থের ক্ষেত্রফল এ এবং রোধাঙ্ক রো হলে আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ, ঠিক আছে। মানে কোনটা কি মেনশন করে দিতে হয় পরীক্ষার সময় যখন অঙ্ক করবি, কোনো ফর্মুলা বসাবি তখন কোনটা কি ইউজ করছিস, ফর্মুলার মধ্যে কোনটা কি বলতে চাইছিস সেটা কিন্তু মেনশন করে দিবি, ঠিক আছে। তাহলে আর সমান রো এল বাই এ, ঠিক আছে। বেশ, তাহলে L1:L2 বলেছে 2:1, ঠিক আছে। ওকে, তো R1:R2 বলেছে 2:1,
সরি L1:L2 বলেছে 2:1, তাহলে R1:R2 বলেছে কত, R1:R2 বলেছে আমার কাছে 1:2 ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা এটা ব্যাস বলেও যে অনুপাত হতো ব্যাসার্ধের অনুপাত একই হবে, ঠিক আছে। এখানে ব্যাস বলেনি, এখানে ব্যাসার্ধ বলেছে, বাট ইটস ওকে। রোধাঙ্কের অনুপাত মানে ρ1:ρ2, এর ভ্যালুটা কত বলেছে 3:4, ঠিক আছে। এইবার এইগুলো হচ্ছে সিম্পল অনুপাতের অঙ্ক। তুই এইটাকে, এটা R1 বেরিয়েছে, এটা R2 বেরিয়েছে, তাহলে তুই এক কাজ কর, R1/R2 করে দে। R1/R2, R1 এর ভ্যালু কত আমার কাছে, কত ρ1 L1 বাই পাই R1 এর স্কোয়ার বাই R2 যখন করবি তখন নিচে যেটা ছিল সেটা উপরে চলে যাবে, পাই R2 স্কোয়ার বাই ρ2 L2। তাহলে এখানে পাই তো কেটেই গেল, তাহলে ρ1/ρ2, ঠিক আছে, ইন্টু L1/L2 ইন্টু আমার কাছে হলো কি R2/R1 তার স্কোয়ার। তাহলে ρ1 ρ2 ভ্যালু কত 3/4 লিখে দে। L1 L2 ভ্যালু কত, L1 L2 ভ্যালু হচ্ছে 2/1 লিখে দে। R2 R1 এর ভ্যালু কত, এখানে দেখ R1 R2 1:2, তাহলে R2 R1 কত হবে 2/1 তার স্কোয়ার, তাহলে কত হবে 3/4 ইন্টু 2 ইন্টু 4, তাহলে এইদিকে 4 কেটে গেল 6, তাহলে R1:R2 কত হবে 6:1, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে R1 R2 অনুপাতের ভ্যালু কত হয়ে গেল আমার কাছে 6:1। বেশ, ঠিক আছে, চলো এবার নেক্সট স্টেপটা করা যাক। এর মধ্যে বলেছে যে প্রত্যেকটা রোধের মধ্যে প্রবাহ মাত্রা নির্ণয় করো, ঠিক আছে। তো করা যাক, এইটা কত 5-এর, তাই না। তো অঙ্কটাকে দেখ, এইখানে এইটা হচ্ছে 1 ওহম, এখানে দুটো রোধ আছে, দিয়ে বলেছে কি প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করো। প্রথমটা 1, তারপর এটা 3, 6, এটা 1 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম, আর এটা কত 3 ভোল্টের একটা ব্যাটারি আছে। বলছে বর্তনীর তুল্য রোধ ও প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করো, ঠিক আছে। বর্তনীর তুল্য রোধ, তাহলে সর্বপ্রথম তো তুল্য রোধ বের করি। তুল্য রোধ বলতে গেলে এই দুটো সমান্তরাল সমবায় আছে, তার সঙ্গে এইটা শ্রেণী সমবায় আছে, তাহলে তুল্য রোধের মান কত হবে, আমি এক লাইনে করছি। তুল্য রোধের মান কত হবে, তুল্য রোধের মান হবে 1 প্লাস এদের তুল্য রোধ কত হবে, এদের তুল্য রোধ আমি 1/R সমান হচ্ছে 1/3 প্লাস 1/6, তাহলে কত হবে 18, আর এদিকে 9, তাহলে কত হবে, লসগু 6ও হতো, সেটা কথা না, আমি একবারে করছি। তাহলে R = হবে 2, তাহলে এটা হবে তুল্য রোধের মান কত হবে 2 + 1 মানে হচ্ছে কত 3 ওহম। তুল্য রোধের মান হচ্ছে 3 ওহম। আমি এখানে 2 এর জায়গায় এরকমভাবে লিখতে পারতাম যে 3 × 6/3 + 6, এটাও করা যায় যদি দুটো রোধ থাকে। দুটো রোধের ক্ষেত্রে 3 × 6/3 + 6ও কিন্তু করা যায় ডাইরেক্ট ফর্মুলা, মানে কিছু না, এই গুণের প্রসেসটা আমি একবারে করে দিচ্ছি। আর কিছু না, 3 ওহম, তুল্য রোধের মান হচ্ছে 3 ওহম। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, মোট প্রবাহ মাত্রাটা কত, মোট প্রবাহ মাত্রা I = হবে ভি মানে টোটাল যে ভোল্টেজ কাজ করছে V3, আর হচ্ছে আর তুল্য রোধের মান হচ্ছে R ইকুইভ্যালেন্ট, এখানে লিখছি তুল্য রোধ R ইকুইভ্যালেন্ট EQ, ঠিক আছে। তাহলে ভি এর মানটা কত 3, তুল্য রোধের মান কত 3, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, মানে কি এই 1 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এখানেও যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, কিন্তু এরা সমান্তরালে আছে। তো সমান্তরালে যখন আছে সেই 1 অ্যাম্পিয়ারটা কিন্তু দুভাগে ভেঙে যাচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে, ঠিক, এইটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে। এবার এইটা করার জন্য আমি বিভিন্নভাবে করতে পারি। যেমন আমি যদি টোটাল প্রবাহ মাত্রাটা না রোধের যে অনুপাত আছে তার বিপরীত অনুপাতে ভাগ হয়ে যায়। আচ্ছা 3 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা ডাইরেক্ট করতে পারিস, 3 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা মোট তো 1 যাচ্ছে, তাহলে 1 ইন্টু অন্য যে রোধটা হচ্ছে 6/6 + 3 হবে, তার মানে 1 × 6/9, তাহলে 3 × 2 = 6, 2 × 3, ঠিক আছে, 2 × 3 অ্যাম্পিয়ার 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা। 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কাছে 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা লিখেছি। তাহলে টোটাল কত কারেন্ট আসছিল, 1 আসছিল, ইন্টু কিনে দেবো অন্য যে রোধটা আছে মানে 6 ওহম যেটা আছে সেটা 6 ওহমটা বাই 6 + 3, তাই না। তাহলে এটা হলো, তাহলে একইভাবে বল 6 ওহমের মধ্যে কত হবে, 6 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা কত হবে, সেটা হচ্ছে 1 ইন্টু আমার কাছে 6/6 + 3, তাহলে 1 × 6/9, 6/9 মানে হচ্ছে 3 × 2 = 6, 3 × 9 মানে হচ্ছে 2 × 3 অ্যাম্পিয়ার। আচ্ছা 6 হবে না, সরি, 6 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যখন বের করবি তখন ওই 3টা লিখতে হবে, তাহলে 3/6 + 3, তাহলে 3/3 মানে হচ্ছে 1/3। তাহলে এর মধ্যে দিয়ে 6 ওহমের মধ্যে দিয়ে আমার আসছে 2/3, সরি তাই দেখছি, যেটা রোধ কম তার মধ্যে প্রবাহ মাত্রা বেশি হবে, তাহলে 3 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার, আর 6 ওহমের মধ্যে দিয়ে আসছে আমার 1/3 অ্যাম্পিয়ার, তাই না। যেটা রোধ কম
তার মধ্যে প্রবাহ মাত্রা বেশি হবে, মোট প্রবাহ মাত্রা সেই একই হবে। একটা ভেঙে গেল, এর মধ্যে 2 এর 3, এর মধ্যে 1 এর 3, মোট আবার জুড়ে যখন যাবে আবার সেই 1 অ্যাম্পিয়ার প্রবাহ জুড়ে আবার সেই ব্যাটারির মধ্যে দিয়ে চলে যাবে। ব্যাটারি থেকে যত অ্যাম্পিয়ার বেরিয়েছিল 1 অ্যাম্পিয়ার, সেই 1 অ্যাম্পিয়ারই ব্যাটারির মধ্যে এসে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, বেশ, চল নেক্সট এর অঙ্কটা দেখা যাক। নেক্সট হচ্ছে না 6-এর অভ্যন্তরীণ রোধ আর তার কী বলে, অভ্যন্তরীণ রোধ আর তার নষ্ট ভোল্ট। এই দিয়ে অঙ্ক কিন্তু আমি আগের দিন বলিনি, কিন্তু এই টপিকটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা টপিক। সুতরাং অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট দিয়ে অঙ্ক কিন্তু করবি। তো যাই হোক, অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্টের যে অঙ্কটা দেওয়া আছে এখানে, সেটা বলছে যে 1.8 ভি ইএমএফ একটি ড্যানিয়েল কোষকে একটি বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা সৃষ্টি হয়। বর্তনীর প্রান্তীয় বিভব 0.7 হলে কোষটির অভ্যন্তরীণ রোধ কত? তাহলে আমার বক্তব্য হচ্ছে এরকম যে একটা কোষ আছে, ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষ কিছু না, একটা কোষের একটা টাইপ। যেমন আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি বাড়িতে, সেগুলোকে বলা হয় নির্জল কোষ। মানে ওর মেকানিজমটা কী আছে না আছে ভেতরে, ব্যাটারিটা কি, ব্যাটারি তো কি একটা কেমিক্যাল একটা রিয়াকশনকে কাজে লাগিয়ে সে তড়িৎ শক্তি উৎপন্ন করে, তাই না? তো সেই কেমিক্যাল শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করার যে প্রসেস, সেটা এখানে একটা বিশেষ প্রসেস হয়, তার জন্য এটার নাম ড্যানিয়েল। বর্তনীর একটা রোধ আছে, বহির্বর্তনীর রোধ হচ্ছে কত? বহির্বর্তনীর রোধ হচ্ছে আর, ধরে নে অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, আর এইটার কত বলেছে 1.08 ভোল্ট। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। আর কি বলেছে, প্রবাহ মাত্রা বলেছে কত? 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে প্রবাহ মাত্রার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ এর মধ্যে দিয়েও যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার প্রবাহ এর মধ্যে দিয়েও যাচ্ছে। এখন বলেছে এর যে দুপ্রান্তে যে বিভব পতনটা হয়েছে, এর দুপ্রান্তে বিভব পতন হয়েছে 0.7 ভোল্ট। ঠিক আছে, 0.7 ভোল্ট হয়েছে। বেশ, তাহলে আমার 1.08-এর মধ্যে আমি ব্যবহার করতে পারছি কত? 0.7 ভোল্ট। বাকিটা গেল কোথায়? মোট তো 1.0 ভোল্ট আছে। মোট বিভবটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি আমি বিভবগুলো যোগ করতে করতে যাই, তাহলে সেই ব্যাটারির যা মোট ইএমএফ আছে সেই ইএমএফটা আমি কিন্তু পাবো। তাহলে ব্যাটারির ইএমএফ হচ্ছে 1.08, তার মধ্যে আমি ব্যবহার করতে পারছি 0.7 ভোল্ট। তাহলে বাকি ইএমএফ গেল কোথায়? না, বাকি ইএমএফটা হয়ে গেছে নষ্ট। তাহলে নষ্ট ভোল্ট এটাই, যে কতটা বিভব পতন হয়েছে এই আরের দুপ্রান্তে। তাহলে আমি লিখবো যে অভ্যন্তরীণ রোধটা কিন্তু এরকম বাইরে আঁকা হয় জাস্ট বোঝানোর জন্য, কিন্তু এরকম না যে রোধটা বাইরে এরকমভাবে থাকে। রোধটাই ব্যাটারির মধ্যে নেগেটিভ পাত থেকে পজিটিভ পাতে তড়িৎ পাঠানোর জন্য এই রোধটা ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ রোধের জন্য বিভব পতন, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বলি, বা নষ্ট ভোল্ট এক কথায় লিখতাম নষ্ট ভোল্ট কত, সেটা হচ্ছে 1.08 মাইনাস 0.70। তাহলে 0.70 এত ভোল্ট মানে হচ্ছে 83, তাহলে 0.38 ভোল্ট হচ্ছে আমার নষ্ট ভোল্ট। আচ্ছা, প্রবাহ মাত্রা এর মধ্যে দিয়েও যায়, এর মধ্যে দিয়েও তাই। সুতরাং আরটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ, এইটা কি অভ্যন্তরীণ রোধ। তাহলে আর এর ক্ষেত্রে ওহমের সূত্র থেকে পাই, তাহলে আর এর দুপ্রান্তের বিভব পতন কত? সেটা হচ্ছে 0.38। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। ভিটা কত? 0.38, আইটা কত? আইটা হচ্ছে 0.5, আরটা কত? আরটা হচ্ছে স্মল আর, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আর এর ভ্যালুটা এখান থেকে কত আসবে? আর ইকুয়ালস টু আসবে 0.38 বাই 0.5, তাহলে কত আসবে? 5 6 30, 5 7 35, 5 6 30, তাহলে 0.76 ওহম। তাহলে 0.76 ওহম কিন্তু এটার অ্যান্সার হবে। ঠিক আছে, বেশ। বলছে একটি কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। এটা 10 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, দিকে চেয়েছে জানতে চেয়েছে যে বলছে যে 4.5 ওহম একটি রোধের সঙ্গে যুক্ত করলে কোষটির বিভব প্রভেদ ও নষ্ট ভোল্ট, কোষটির দুপ্রান্তের কোষটির বিভব প্রভেদ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। মানে 4-এর দুপ্রান্তে কত বিভব পতন হয়েছে আর এর নষ্ট ভোল্ট কত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে নষ্ট ভোল্ট বা সব কিছু করার জন্য আমাকে প্রথমেই আই বের করতে হবে। আই বের করতে গেলে ইএমএফটা লিখতে হবে, বাট বাই বর্তনীর টোটাল রোধ। তাহলে 4.5 বাই 0.5, তার মানে কত হবে? 2 অ্যাম্পিয়ার, কারণ 10 বাই 4.5 5, 5 2 10, তাহলে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এর মধ্যে দিয়ে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার।
তাই না? তাহলে 4.5-এর দু প্রান্তের যে বিভব পতন সেটা কত লিখব? 4.5 ওহমের দু প্রান্তে বিভব পতন, দু প্রান্তে বিভব পতন কত হবে? সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে আই ইন্টু আর, ওহমের সূত্র আই ইন্টু আর, আইটা কত আমার 2, আরটা কত 4.5, তেমন হচ্ছে 9 ভোল্ট। ঠিক আছে, 4 ওহমের দু প্রান্তের বিভব পতন, আর হচ্ছে 0.5 ওহমের দু প্রান্তের বিভব পতন, এটাই হচ্ছে নষ্ট ভোল্ট, এটা হচ্ছে বিভব পতন বা নষ্ট ভোল্ট। আচ্ছা, এখান থেকে বের করতে পারি 10 ছিল মোট ইএমএফটা, তার মধ্যে 9 ভোল্ট ইউটিলাইজ হচ্ছে, মানে এর দু প্রান্তে 9 ভোল্ট ইউটিলাইজ হচ্ছে, তাহলে নষ্ট ভোল্ট কত? সেটা হচ্ছে 10 - 1, তাহলে সেটা হচ্ছে 10 - 9 সমান হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, 10 - 9 মানে হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, 10 - 1 বললাম, 1 না, মানে এই দু প্রান্তে 10 ভোল্ট মোট ছিল, তার মধ্যে 9 ভোল্ট এর মধ্যে বিভবটা নিয়েছে, 9 ভোল্ট এর মধ্যে পড়ে গেছে, তাহলে বাকি 1 ভোল্ট এর মধ্যে আছে, এটা করতে পারতাম। বা আমি এরকমভাবে করতে পারতাম, ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু আই আর লিখে, আয়ের ভ্যালুটা হচ্ছে আমার কাছে 2 আর আর এর ভ্যালুটা 0.4, তার মানে হচ্ছে 1 ভোল্ট এখানেও হতো, তাই না? যেভাবে খুশি আমি করতে পারি। ঠিক, বেশ। নেক্সট 8-এরটা কী বলেছে? আচ্ছা, 8-এরটা সহজ অঙ্ক, 8-এরটা কিছুই না, 6 আছে, 1 আছে, এরকম করে একটা 6 ভোল্টের ব্যাটারি দিয়েছে, তার অভ্যন্তরীণ রোধ 1 ওহম আর বহির্বর্তনী রোধ হচ্ছে একটা 2 ভোল্টের রোধ দিয়েছে। এখানে দু প্রান্তে একটা অ্যাড করেছে ভোল্ট মিটার, আর এইখানে অ্যাড করেছে একটা অ্যামিটার, দিয়ে বলছে অ্যামিটার আর ভোল্ট মিটারের পার্ট। তো আমরা ধরে নিচ্ছি এখানটা আদর্শ ভোল্ট মিটার এবং আদর্শ অ্যামিটার। আদর্শ অ্যামিটারের ক্ষেত্রে রোধ কত? রোধ হচ্ছে 0। আদর্শ অ্যামিটারের রোধ কত? 0, রোধ 0। আর ভোল্টমিটারের রোধ কত? অসীম। তাহলে ভোল্টমিটারের রোধ যদি অসীম হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না, এই ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আর রোধ 0 মানে এর দু প্রান্তে বিভব পতন হবে না, এটা আমাদেরকে ধরে চলতে হয়। ঠিক আছে, আদর্শ অ্যামিটার বা আদর্শ ভোল্টমিটারের ক্ষেত্রে কোশ্চেন আসতেই পারে যে একটা আদর্শ অ্যামিটারের রোধ কত? 0, একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কত? অসীম। ভোল্টমিটার কোথায় লাগানো হয়? ভোল্টমিটার কিন্তু একটা সার্কিটের মধ্যে সমান্তরাল সমবায়ে লাগানো হয়, হোয়ারেজ অ্যামিটার কোথায় যুক্ত করা হয়? না, অ্যামিটার কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। বেশ, তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, অ্যামিটার বেসিক্যালি প্রবাহ মাত্রা মাপে, তাহলে এর মধ্যে প্রবাহ মাত্রা কী হবে সেটাই মাপবে অ্যামিটার। আচ্ছা, প্রবাহ মাত্রা মাপতে গেলে আমার প্রবাহ মাত্রা কত আমাকে সেই ভ্যালুটা বের করতে বলেছে, কায়দা করে বলেছে, অ্যামিটার ভোল্টমিটার দিয়ে দিয়েছে। তাহলে আই ইকুয়ালস টু হয়ে যাবে ভি বাই আর, ভিটা কত 3, আরটা কত 2 + 1, এটা 2 ভোল্ট লিখে 2/1 + 2, তাহলে 3/3 মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে অ্যামিটার কত মাপবে? অ্যামিটারের পার্ট কত? এটা হচ্ছে অ্যামিটারের পার্ট, এটা হচ্ছে অ্যামিটারের পার্ট কত? অ্যামিটার কত পার্ট দেবে? 1 অ্যাম্পিয়ার। বেশ, তাহলে ভোল্টমিটারের পার্ট কত? ভোল্টমিটার কী মাপবে? 2 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ, তাহলে 2 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ এটা কত? ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আয়েরটা কত 1, আরটা কত 2, তাহলে হচ্ছে 2 ভোল্ট। তাহলে ভোল্টমিটারের পার্ট হবে 2 ভোল্ট আর অ্যামিটারের পার্ট হবে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ভোল্টমিটারের পার্ট হবে 2 ভোল্ট আর অ্যামিটারের পার্ট হবে 1 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন করে দিয়ে আমরা শেষ করব। নেক্সট যেটা বলতে চাইছে 10 ওহম কুণ্ডলীর মধ্যে 30 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত তড়িৎ প্রবাহ পাঠানো হলো, প্রবাহিত তড়িৎ আধান, কৃতকার্যের পরিমাণ আর উৎপন্ন তাপের পরিমাণ। ঠিক আছে, এটা বোধহয় 9-এর কী জানি, নাম্বারিং না উল্টোপাল্টা হয়ে গেছে, যাই হোক। তড়িৎ আধান, তাহলে তড়িৎ আধান কিউ ইকুয়ালস টু হবে আই ইন্টু টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি হয়, তাহলে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। আচ্ছা, তাহলে আইটা কত? 2 অ্যাম্পিয়ার 30 মিনিট, তাহলে এটা হবে 30 মিনিট, তাহলে 30 × 60 সেকেন্ড, মিনিট করলে হবে না, সেকেন্ডে করতে হবে। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার × সেকেন্ড, তাহলে এইটাই হয়ে যাবে এত কুলম, তাহলে 60 × 3 6 × 18 180 1800 3600 কুলম অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রবাহিত আধান বেরোলো এ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিটা কি বলেছে? না কৃতকার্য কত হবে? কৃতকার্য ডাব্লু সমান হচ্ছে ডেল্টা ভি বিভব পার্থক্য ইন্টু প্রবাহিত আধান কিউ। বেশ, এখন ভি এর কিছু বলে দেয়নি, প্রবাহ মাত্রা বলেছে আর রোধ বলেছে, তাহলে আই ডেল্টা ভিটা বের করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে আমার কাছে আই ইন্টু আর, আইটা হচ্ছে কত? আইটা হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার আর আরটা হচ্ছে 10, তাহলে হচ্ছে আমার কাছে 20 ভোল্ট, তাহলে 20 ভোল্ট, তাহলে ডেল্টা ভিটা হচ্ছে 20 ভোল্ট আর চার্জটা হচ্ছে 3600, তাহলে কৃতকার্য এত জুল, তাহলে 72 ইন্টু 3টে 0, 72 ইন্টু 1000, তাহলে এত বা 72 ইন্টু 1000,
তাহলে 72 ইন্টু 10⁻³ জুল, ঠিক আছে এইটা। বেশ, নেক্সট হচ্ছে সিটা বলেছে কি উৎপন্ন তাপের পরিমাণ। তাহলে উৎপন্ন তাপ যদি হয় এই ইকুয়ালস টু হবে I²RT। তাহলে আয়ের ভ্যালুটা কত? আয়ের ভ্যালুটা বলেই দিয়েছিল, আয়েরটা হচ্ছে 2² আরটা কত আছে? I²RT যদি শুধু লিখছি তাহলে সেটা হয়ে যাবে জুলে। আর যদি আমি ক্যালোরি করতে চাইলে এটাকে 4.2 দিয়ে ডিভিশন করলেই আমার এটা জুল থাকবে, তখন আমার হয়ে যাবে ক্যালোরি। 4.2 যদি ভাগ না করি এটা হয়ে যাবে আমার জুল, ঠিক আছে। তাহলে 2²। আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা কত বলেছে? আর এর ভ্যালুটা বলছে 10। টিটা কত বলেছে? টিটা হচ্ছে আমার কাছে 30 মিনিট। তাহলে 30 × 60, তাহলে এইটা হয়ে যাবে কত? 4 × 10 × 1800। তাহলে 8×4 = 72 × 1000, ঠিক আছে। 72 × 1000, 72 × 1000 মানে 72 × 10⁻³ জুল। যেটা কাজ করছে সেটাই হিটে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। আজ এই পর্যন্ত অঙ্কগুলো করিস, এরপর চেষ্টা